ইন্ডিয়া একটা সংকটে ভালো রকম ক্রাইসিসে পড়ছে, সেটা হলো বাংলাদেশ যদি অ্যাগ্রেসিভ হয় ভারত নীতিতে, বাংলাদেশে হারানোর কিছু নাই। কারণ আমার চারদিকেই ইন্ডিয়া আছে, ফলে আমি অস্থিতিশীল হলে ইন্ডিয়া অস্থিতিশীল হবে। আমার তো আর নতুন করে মানে ধরেন অস্থিতিশীল হওয়ার কিছু নেই, আমার তো বিকাশই হয়নি। 54 বছর তো আমাকে ডমিনেটই করে রাখছে ইন্ডিয়া। বলে আমাদের এখানে দরকার হলো, এই যেমন সার্ক একটা করা হয়েছে, এটা ইন্ডিয়ার কারণে ফাংশনই করতে পারতেছে না। এই জন্য ভারতকে বাদ দিয়ে আমি প্রস্তাব দিচ্ছি যে ভারতকে বাদ দিয়ে আমরা একটা সাউথ এশিয়ান সবগুলো দেশ মিলে একটা আলাদা সংগঠন করব। সার্কের মধ্যে আছে থাকবে, যেহেতু এটা ওয়ার্ক করে না, ভারত বাইরে আমরা একটা আলাদা জোট করব সমস্ত দেশগুলো মিলে। তাহলে ইন্ডিয়াকে আমি মনে করি গোটা সাউথ এশিয়ার দেশগুলো যেভাবে লাল কার্ড দেখাইছে, বাংলাদেশেরও এই লাল কার্ড দেখানোর উপরেই থাকতে হবে। এখন সেক্ষেত্রে ধরেন এটা এই সরকারটা একটা সরাসরি অভ্যুত্থানের ভিতর দিয়ে গঠিত সরকার, এই সরকারের সাথে সম্পর্ক, যেহেতু এই অভ্যুত্থানকে ইন্ডিয়া মেনে নিতে পারছে না, ফলে এই সরকারের সাথে সম্পর্কের দিক থেকে তারা আগ্রহী হবে না, এটা স্বাভাবিক ভারতের দিক থেকে। আরেকটা ব্যাপার হলো ভারত তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে আপনার এখনো খুব যে আপনার আগ্রহী হয়েছে তা না, সে স্লো এবং স্টাডি নীতি নিচ্ছে। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে প্রশ্ন করেছে সেই বিষয়ে বলেন। তো আমি সেটাই আসতেছি। ফলে এখন সে যেহেতু একটা স্লো নীতি নিচ্ছে, ফলে সে অপেক্ষা করতেছে যে তাহলে পরিস্থিতিটা নির্বাচিত সরকারের সময় কেমন হয়। কিন্তু নির্বাচিত সরকার আসুক আর যেই সরকারই আসুক, বাংলাদেশে যেহেতু ভারতের এখানে দেখেন ফ্যাসিবাদের বিরুদ্ধে অভ্যুত্থানটা কিন্তু একই সাথে এর আগে কিন্তু ভারতীয় পণ্য বর্জন, হ্যাঁ, এবং ভারতের বিরুদ্ধে জাতিগত যে ঐক্য তার এই বহিঃপ্রকাশ আকারে কিন্তু অভ্যুত্থানটা, শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে তা না। ফলে ভারত যদি মনে করে থাকে যে একটা নির্বাচিত সরকার আসলে সে এক ধরনের সুবিধা পাবে, এটা ভুল হবে। এবং আমি যেটা দেখতেছি আমাদের যে বিরোধী দলগুলো আছে প্রত্যেকে কিন্তু ভারতের ব্যাপারে কড়া পজিশন আছে। যেমন জামাত ইসলামের আছে, বিএনপির আছে, এবং গতকাল রুহুল কবির রিজভী কিন্তু স্পষ্টভাবে বলেছেন। হ্যাঁ, আবার এর মধ্যে ধরেন অনেকে বলতেছে যেমন প্রতিবেশী চেঞ্জ করা যাবে না, ফলে প্রতিবেশীকে কনফিডেন্সে রেখে এক ধরনের সম্পর্কের দিকে যেতে হবে। এইটা আমি মনে করি ভারতের পরবর্তী রাজনৈতিক দলগুলো বা যারা ক্ষমতা আসবে তাদের দিক থেকে আমি মনে করি আমাদের ভারতের ব্যাপারে নীতিটা আগে যেটা বললাম অ্যাগ্রেসিভ হওয়া ভালো। অ্যাগ্রেসিভ হলে ভারত এখন এই যে কথা বলতেছে, আপনি যেটা প্রশ্ন করলেন যে নির্বাচিত সরকারের ব্যাপারে চাপ দিচ্ছে এবং এখানেও কারাগারে নির্বাচন চাচ্ছে, তাই না? এই চাপ দেওয়াটা ভারতের আর কোনো অপশন নাই। ভারত আর কি করবে? ভারত তো এখানে পরাজিত হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফলে ভারতকে আসলে নেগোসিয়েট করতে হচ্ছে, ভারতকে আসলে সেকেন্ড অপশন খুঁজতে হচ্ছে। এই অপশন খোঁজার প্রেক্ষিতেই সে এখন পরবর্তী সরকারের কথা বলতেছে। এইটা কিন্তু এমন না যে ধরেন পরবর্তী সরকার ভারতকে, এখানে পরবর্তী সরকার যারা আসবে কেউ ভারতকে ওয়েলকাম করবে, কেউ আর পরাজিত শক্তিকে কেউ আর ওয়েলকাম করে না। এখানে ভারতের হেজিমনির সব অবসান হয়েছে, এইটা একটা প্রশ্ন। আরেকটা হলো আমাদের সেনা প্রধানের বক্তব্য নিয়ে যেটা বলেন, দেখেন বাংলাদেশ সেনাবাহিনী এই 15 বছর যে মাথা তুলে দাঁড়াইতে পারেনি তার মূল কারণ হলো ভারত। হ্যাঁ, এখন আমাদের সেনাবাহিনীর ধরেন এই যে ওই অভ্যুত্থানে কিন্তু সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে আমাদের মাঠে যে সেনাবাহিনী কর্মরত ছিলেন তারা কিন্তু এক ধরনের আপনার 2-3 তারিখ থেকে বাধ্য করতেছিল যে তারা এই মেসেজটা পৌঁছাই দিছিল যে আপনারা যদি চেষ্টাও করেন শেখ হাসিনাকে রক্ষা করতে, আমরা জনগণের বুকে গুলি চালাবো না। ফলে সেনা কর্মকর্তাদের মনোভাব এবং মাঠের জওয়ানদের মনোভাবের মধ্যে যে পার্থক্য, সেটাই কিন্তু এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা জনগণের পক্ষে যাবে না বিপক্ষে যাবে সেটা নির্ধারণ করে। এই গবেষণাগুলো এখন বের হয়ে আসছে, হ্যাঁ, এগুলো নিয়ে এখন লেখালেখি হচ্ছে। ফলে সেনাবাহিনীর ইস্টাবলিশমেন্ট আর দেশপ্রেমিক অংশ, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। সেই ইস্টাবলিশমেন্টের মধ্যে এখনও যদি তারা মনে করে ভারতকে প্রাধান্য দেওয়ার ব্যাপার আছে, আমি মনে করবো এই ইলিউশন থেকে আপনারা বের হয়ে আসেন। ইন্ডিয়ার গোটা সিকিউরিটির কনসার্নটা বাংলাদেশের উপর নির্ভর করে, অনেকগুলো দিক থেকে নির্ভর করে। এক হলো বাংলাদেশের স্ট্যাবিলিটি, এটা অন্যদের অনুপ্রাণিত করবে। 2 হলো বাংলাদেশ যদি ইন্ডিয়ান সভারেন্টির ব্যাপারে গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেয়, ডিস্টার্ব করতে হবে না, শুধু ইন্ডিয়ান সভারেন্টির ব্যাপারে কনসার্ন থাকবে না, যা খুশি হোক, ইন্ডিয়াতে সমাধান করতে পারবে না, ইন্ডিয়া এটা সামাল দিতে পারবে না। এই জন্য ইন্ডিয়াকে যখন 7 সিস্টারের কথা বললে দেখবেন যে ও ঘাবড়ে যায়। হ্যাঁ, এখন আমাদের এখানে সম্পর্কটা সাউথ এশিয়ান, আমাদের একটা কমন এন্টিটি আছে, কমন একটা আইডেন্টিটি আছে আমরা যখন গ্লোবাল ভিলেজে ফাংশন করি। ফলে আমরা মনে করি ভারতকে তার চিন্তাটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আমরা ভারতের সাথে শত্রুতার কথা বলতেছি পার্সপেক্টিভে, কারণ আমাদের সভারেন্ট রাষ্ট্র যখন আপনি হবেন, আপনি নিজের সার্বভৌমত্ব যখন ক্লেম করবেন, শত্রু সাপেক্ষে ক্লেম করবেন, বন্ধু সাপেক্ষে রাষ্ট্রের সভারেন্টি ক্লেম হয় না। এই জন্য ভারতের পররাষ্ট্রনীতিতে শুধু পরাজিত হওয়ার এই গ্লানিটা এবং ক্ষোভ পুষা রেখে পরবর্তী সময় ছলে বলে কৌশলে যে চাণক্য নীতি প্রয়োগের যে তাদের স্বভাব, সেটা এখান থেকে সরে এসে যেটা রিয়েলি করা দরকার, প্র্যাগম্যাটিক এবং প্র্যাকটিক্যালি যেটা করা দরকার, সেটা হলো ভারতকে রিয়েলাইজ করতে হবে সাউথ এশিয়াতে তার
ফরেন পলিসি পরাজিত হয়েছে, নট অনলি বাংলাদেশ, প্রত্যেকটা জায়গায় পরাজিত হয়েছে। এবং তার যে গ্লোবাল লেভেলের প্রোপাগান্ডিস্ট যে মেশিনারিজ, এইটা ইন্ডিয়ার ডেমোক্রেটিক ইন্ডেক্সকে অনেক নিচে নামাই দিছে। এবং ভারতের হিন্দুত্ববাদী উগ্রবাদী আপনার গণতান্ত্রিক কাঠামোর আলোকে নামে তার যে রাজনীতি, এইটা একটা গ্লোবাল বার্ডেনে পরিণত হচ্ছে। হ্যাঁ, এই জায়গার থেকে ভারতকে দ্রুত আমার মনে হয় যে বাংলাদেশ যেরকম একটা গণতান্ত্রিক পথে আগাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশকে এখন একটু ফলো করতে পারে এই যে উত্তরণের পথে। হ্যাঁ, ফলো করে তাদের যে কমিউনাল মাইন্ডসেট, হ্যাঁ, কথায় কথায় কমিউনাল ওয়েতে দেখা, হ্যাঁ, এবং আপনার নিজেদেরকে হুদাই সুপিরিয়র মনে করা, মানে একটা হীনমন্যতা জায়গার থেকে নিজেকে সুপিরিয়র মনে করা, এই জায়গা থেকে সরে আসতে হবে, না হলে সে গ্লোবালি ক্ষতিগ্রস্ত হবে।